স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহতদের মধ্যে 6 জন বাংলাদেশি রয়েছেন। এরা সবাই পূর্বাঞ্চলের দেরনা শহরে কর্মরত ছিলেন। এই তথ্য নিশ্চিত করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। নিহত বাংলাদেশিদের মধ্যে 4 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এদিকে দেশটিতে এখন পর্যন্ত 6,000 মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্টের দাবি নিখোঁজ রয়েছেন আরও 10,000 বাসিন্দা। শুধু দেরনা শহরেই মিলেছে 5,300 জনের মরদেহ। শহরটির মেয়র জানান পুরোপুরি ধ্বংস হয়েছে দেরনার 20% এলাকা। উদ্বাস্তু অন্তত 30,000 বাসিন্দা রোববার গভীর রাতে প্রবল ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে পার্বত্য এলাকায় স্থাপিত শহর রক্ষাকারী দুটি বাঁধ। প্রবল পানির তোড়ে ভেসে যায় কয়েক মাইল জুড়ে থাকা বহুতল ঘরবাড়ি স্থাপনা। দুঃখজনক হলো যে এর মধ্যে আমাদের 6 জন বাংলাদেশি রয়েছে যারা দারনা শহরে কর্মরত ছিল। সেই 6 জন বাংলাদেশির মধ্যে আমরা 4 জনের পরিচয় জানতে পেরেছি। তার মধ্যে শাহিন, তার বাড়ি রাজবাড়ী, সুজন রাজবাড়ী, মামুন নারায়ণগঞ্জ, শিহাব নারায়ণগঞ্জ, এছাড়া আরও 2 জন বাংলাদেশি রয়েছে। সাধারণ ঝড় বন্যা নয়, পরপর দুটি বাঁধ ভেঙে তৈরি হওয়া ভয়াবহ ঢলের কারণেই এত বড় বিপর্যয় দেখল লিবিয়া। রোববারের দুর্যোগকে সুনামির সাথে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। প্রচণ্ড ঢল ভাসিয়ে নিয়ে যায় যাত্রাপথের সবকিছু। মুহূর্তেই সাগরে ভেসে যায় হাজার হাজার মানুষ। সারি সারি মরদেহের মাঝে প্রিয়জনের মরদেহ খুঁজে বেড়াচ্ছে স্বজন। কাফনের কাপড় নয়, জুটেছে লাশবাহী ব্যাগ। কোনো কোনো ক্ষেত্রে তাও জোটেনি। কম্বলে মুড়ে রাখা হয়েছে মরদেহ। শনাক্ত করা ছাড়াই দেয়া হচ্ছে গণকবর। পরিবার শনাক্ত করার পর কবর দেয়া হচ্ছে, তবে সব ক্ষেত্রে তা সম্ভব হচ্ছে না। আমরা ছবি তুলে রাখছি, প্রতিটি মরদেহকে একটি নম্বর দিয়ে চিহ্নিত করে রাখছি, এরপর গণকবর দেয়া হচ্ছে। চারপাশে কেবল ধ্বংসস্তূপ, কাদামাটির পুরু স্তর, বাঁধ ভাঙা পানির ঢলে তলিয়ে আছে মাইলের পর মাইল। দেরনা থেকে 12 কিলোমিটার দূরে ছিল বাঁধ, যা সুরক্ষা দিত দেশটির পূর্বাঞ্চলীয় এলাকাকে। রোববার রাতে টানা ঝড় বৃষ্টির জেরে শুরুতেই ভেঙে যায় একটি বাঁধ। প্রবল বেগে পানি ঢুকে পড়ে উপকূলীয় এলাকায়। তীব্র স্রোতে ভেঙে যায় আরও একটি বাঁধ। সুনামির মতো ভাসিয়ে নেয় গোটা লোকালয়। বাঁধ ভাঙার বিকট আওয়াজ পেয়েছি আমরা। প্রকাণ্ড ঢল ভাসিয়ে নিয়ে যায় পুরো এলাকা। সবাই ঘুমিয়েছিল, পালানোর সুযোগও হয়নি। এক প্রতিবেশী পরিবারের 30 জন হারিয়েছে, কাউকেই খুঁজে পাচ্ছি না। 3:30টার দিকে ঝড় শুরু হয়। তার আগে থেকেই ভারী বৃষ্টি ছিল, সাথে প্রচন্ড বাতাস। আমি ভবনের উপরের তলায় থাকি। জানালা খুলে দেখলাম গাড়ি, মানুষজন সব ভেসে যাচ্ছে। 2য় তলা পর্যন্ত পানি উঠে যায়। পানির তোড়ে সাগরে ভেসে যাওয়া হাজার হাজার মানুষের সন্ধান মেলার আশা বেশ ক্ষীণ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাশিয়া নিজ প্রতিবেশীদের উপরই নিপীড়ন চালায়, তাই অন্য কোনো দেশ নিয়ে তাদের মন্তব্য করা সমীচীন নয়। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তার বক্তব্যে আরও উঠে আসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা। বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি স্থিতিশীলতা রক্ষায় অভিন্ন লক্ষ্য রয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। গত 7 সেপ্টেম্বর ঢাকা সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সে সময় তিনি মন্তব্য করেছিলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কয়েকটি দেশ নাক গলাচ্ছে, নির্দিষ্ট একটি দলের উপর চাপ সৃষ্টি করছে, যে আচরণ অগ্রহণযোগ্য। ল্যাভরভের এই মন্তব্য নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত বিবৃতিতে করা হয় প্রশ্ন, যার উত্তরে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যারা নিজেরাই আগ্রাসী তাদের অন্যের বিষয়ে মুখ খোলাটা সমীচীন নয়। রাশিয়ার প্রতি যথার্থ সম্মান রেখেই বলছি, যারা নিজেদের 2 প্রতিবেশীর উপর আগ্রাসন চালায়, স্কুল, হাসপাতাল, আবাসিক স্থাপনায় দৈনিক বোমা বিস্ফোরণ ঘটায়, তাদের মুখে অন্য দেশের হস্তক্ষেপের বিষয়ে কথা বলাটা বেমানান। এটা সের্গেই ল্যাভরভের নিজ থেকে করা সচেতন মন্তব্য হতে পারে না। মিলারের বক্তব্যে স্পষ্ট হয় ভারত মহাসাগরীয় অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়টি, যাতে বাংলাদেশকে পাশে চায় তার দেশ দেন সেই ইঙ্গিত। ভারত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ রাখতে এবং স্থিতিস্থাপকতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের রয়েছে অভিন্ন লক্ষ্য। এটাই অঞ্চলটিকে ঘিরে মার্কিন কৌশল এবং অবস্থান।
সাংবাদিকরা প্রশ্ন করেন G20 সম্মেলনে বাইডেন হাসিনা বৈঠক নিয়েও। G20 সম্মেলনের সময় প্রেসিডেন্ট জো বাইডেন যে নেতাদের সাথে বৈঠক করেছেন সেটি প্রকাশ করেছে হোয়াইট হাউস। তাছাড়া সংবাদকর্মীদের গ্রেফতার, বিচার এবং হয়রানি অভিযোগ প্রসঙ্গে মিলার বলেন, এর আগেও এ বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। জানান, ওয়াশিংটন বিশ্বাস করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবাদিকরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাদের কার্যক্রমের মাধ্যমে উন্মোচিত হয় দুর্নীতি, নিশ্চিত হয় জনগণের তথ্য জানার অধিকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিশ্বের বৃহত্তম হালাল পণ্যের মেলা ইন্টারন্যাশনাল হালাল শোকেসে অংশ নিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় এবার 19তম আসর। খাদ্য, পানীয়, তৈরি পোশাক, ই-কমার্স, ইসলামিক ফিন্যান্স ও ফিনটেক সহ বিভিন্ন পণ্যের সমাবেশ হয় এই মেলায়। বিশ্বের 40টি দেশের 1000-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে প্রায় 2000 স্টলের আয়োজন করা হয়। এর মধ্যে বাংলাদেশের 16টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে অংশ নেয় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা। বিনিয়োগের জন্য উন্মুক্ত, নিশ্চিত করা হয়েছে বিনিয়োগের সকল সুবিধা। কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, 300 কোটি মানুষের বাজারের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ, আছে নিজেদের বাজারও। তাই বিনিয়োগকারীদের প্রতি টেকসই ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হলেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন। গত 15 বছরে দারিদ্র্যের হার 41.5 থেকে নেমেছে 20.5%। নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে, বেড়েছে মাথাপিছু আয়। একের পর এক গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু সহ গড়ে উঠেছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এমন বাস্তবতায় প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হয়েছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম 2023। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল। The way that it is an entrepreneurial and hard-working country, which is a lesson to all countries who want economic growth. বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ ফোরামের সহ আয়োজক করায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ এক পরিবর্তিত বাংলাদেশ। আজকের বাংলাদেশ একটি সাফল্যের গল্পগাথা। প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে ইতিমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে যোগ দিয়েছে বাংলাদেশ। তৈরি হয়েছে বিনিয়োগের পরিবেশ। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রায় 300 কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থলে। 2030 সালের মধ্যে বাংলাদেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় 3.5 কোটি। বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রায় সকল খাতই উন্মুক্ত। কমনওয়েলথভুক্ত দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বিনিয়োগকারীদের সেবায় অনলাইন ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস চালু আছে, গড়ে তোলা হয়েছে প্রয়োজনীয় অবকাঠামো। আমি আশা করি এই সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিসমূহের মাধ্যমে বাংলাদেশ সহ অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশসমূহের অমিত সম্ভাবনা সংশ্লিষ্ট সকলের নিকট উন্মোচিত হবে। এই আয়োজনে প্রথমবারের মতো দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। উগান্ডার ইকোব্রিক্সেস পেয়েছে এই স্বীকৃতি। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতি, বাক স্বাধীনতা না থাকা, আস্থার সংকট ও ভোট দিতে না পারার সংস্কৃতির কারণে বাংলাদেশের তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার টি হাস। বিকেলে জাতীয় যুব সম্মেলনে গুজব প্রতিরোধে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারলেই জনগণের আস্থা বাড়বে। দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে শুনতে হবে তরুণদের কথা। আর তাই নাগরিকদের প্রত্যাশার গুরুত্ব দিতে আমিও জিততে চাই শিরোনামে বছরব্যাপী প্রচারণা ক্যাম্পেইন করবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয় যুব সম্মেলনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বলেন, গণতান্ত্রিক নির্বাচনে মানুষের অংশগ্রহণ ও ভূমিকা নিশ্চিত করা গেলে নির্বাচন সার্থক ও কার্যকর হয়। দুর্নীতি, বাক স্বাধীনতা না থাকা, আস্থার সংকট ও ভোট দিতে না পারার সংস্কৃতির কারণে তরুণরা রাজনীতি বিমুখ হয়। তাই আমি মনে করি গণতান্ত্রিক নির্বাচনে সব ধরনের মানুষের অংশগ্রহণ ও ভূমিকা থাকলে সে নির্বাচন সার্থক ও কার্যকর হবে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অনলাইন গুজবের ব্যাপারেও সতর্ক করেন মার্কিন রাষ্ট্রদূত। এ বিষয়ে নিজের অভিজ্ঞতার উদাহরণ টানেন তিনি। অবস্থা এমন যে টুইটারে আমার কোনো অ্যাকাউন্ট না থাকলেও সেখান থেকে আমার নামে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু পোস্ট করা হচ্ছে। আমি বিষয়টিতে অবাক হয়েছি। গুজব নিয়ে তরুণদের সচেতন হওয়া দরকার। তরুণরা জানে কিভাবে এই ভুয়া তথ্য প্রতিরোধ করবে। অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তরুণদের সম্পৃক্ততার উপর জোর দেন তারা। যখন তরুণরা কথা বলে তখন সত্যিকারের পরিবর্তন হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে তরুণদের ভয়েস সোচ্চার হওয়া দরকার। এই সরকার তরুণদের বিষয়ে গুরুত্ব দেয় যেন উন্নত বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখতে পারে। ভয় ভীতি যত আপনি চাপাবেন তত মানুষের ভিতরে নতুন করে চিন্তা ভাবনা জাগবে, কি করে দমন পীড়ন শেষ করতে হবে। প্রতিটি প্রত্যাশা পূরণ যে রাজনৈতিক দল করবে তাকেই জনগণ ভোট দেবে এবং সেই ভোট দেওয়ার যে অধিকার সেটাকে ফিরিয়ে দিতে হবে। সেটাকে ফিরিয়ে দিতে পারলেই আজকে নাগরিক প্রত্যাশা বলেন সব কিছু পূরণ হবে। উদ্বোধনী আয়োজনে সারা দেশ থেকে প্রায় 200 তরুণ প্রতিনিধি অংশ নেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহকে চান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে এতদিন যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে তা ব্যর্থ, তাই বিশ্বকাপের মতো বড় আসরে আস্থা রাখতে হবে অভিজ্ঞতার উপর। কেন এতদিন নাইম, রনি কিংবা তানজিদদের নিয়ে চেষ্টা করা হলো সেই প্রশ্ন তিনি ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। এখন মাঠের ক্রিকেটে কিভাবে তামিম, সাকিবদের দূরত্ব কমিয়ে আনা যায় সে নিয়েও কাজ করবেন তিনি। আবারও টিম ডিরেক্টরের দায়িত্বে ফিরে যমুনা টিভিকে এমন কথাই জানিয়েছেন বিসিবির এই পরিচালক। আমাদের হয়তো বা এক্সপেরিমেন্টেরও জায়গা ছিল একটু একটা জায়গায়, সেখানে হয়তো আমরা ফেল করেছি। ভালো করলে উই অল সেড ভেরি গুড জব। খালেদ মাহমুদ সুজন বলা হয় এদেশের ক্রিকেটের ক্রাইসিস ম্যান। যদিও চান্দিকা হাথুরু সিং আসার পর জাতীয় দলের দায়িত্বে দেখা যায়নি তাকে। এশিয়া কাপ ব্যর্থতায় আবার দল যখন বিপদে, ডাক পড়েছে সেই সুজনের। বিশ্বকাপেই ফিরবেন টিম ডিরেক্টর হিসেবে। ডোমিঙ্গো থেকে হাথুরু সিং, মাঝের এই সময়টায় বদল হয়েছে অনেক কিছুই। কোচের সাথে অধিনায়কের মতের অমিল, নতুনের জয়গান, আরও কত কি। রাসেল ডোমিঙ্গোর সাথে তাইমের একটা দূরত্ব তৈরি হয়েছিল, সেটাও আমি চেষ্টা করেছি এবং দে বিকাম গুড ফ্রেন্ড। তো আমার ইচ্ছা আছে, আমি হাতুকেও চিনি, আমি তামিমকেও চিনি, দুজনই ইমোশনাল, অনেক ইমোশনাল, আমিও ইমোশনাল। তো ইমোশনাল মানুষগুলোকে জোড়া লাগাতে হবে, এটাই হলো কথা। কোচ তো আছেই, সাকিব তামিম দুই সিনিয়রের সম্পর্ক নিয়েও কম কথা হয়নি। দলের অভিভাবক হিসেবে কি ভূমিকা থাকবে সেখানে? আমি বলছিলাম তামিম অ্যান্ড সাকিবকে আবার বেস্ট ফ্রেন্ড হইতে হবে, সেটাও আমি চাই না। তাদের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে, সেটাও আমি চাচ্ছি না। বাট দেশের জন্য যখন তারা খেলবে তাদেরকে তাদের বেস্ট কমিউনিকেশন করতে হবে। সেটা মাঠের বাইরে আমার কমিউনিকেশন এত দরকার নেই। তাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থাকে, আমি সেটাই বলছিলাম, এই ভেদাভেদগুলোকে আমাদের শেষ করতে হবে। আমরা যদি ওয়ার্ল্ড কাপ ভালো কিছু করতে, আমি মনে করি এটা তামিমের বাংলাদেশ, আমি মনে করি সাকিবের বাংলাদেশ, আমাদের সবার বাংলাদেশ। এর মাঝে অনেকটা বাধ্য হয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সিরিজেই যার ফেরার কথা, তবে সুজনের কথা স্পষ্ট, রিয়াদ থাকছেন বিশ্বকাপ দলেও। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে আর রিস্ক নেওয়াটা কতটুকু ঠিক হবে আসলে, এটা একটা প্রশ্ন। যে ইয়াংস্টাররা এই ওয়ার্ল্ড কাপে প্রেশারটা শাসন করতে পারবেনি, এশিয়ার প্রেশারই কিন্তু নিতে পারেনি। আই ওয়ান্ট রিয়াদ টু বি গেট ইন দ্য টিম, বিকজ ওর এক্সপিরিয়েন্স দেখে আমি মনে করি কাজে লাগবে। এর মাঝেও দল নির্বাচন নিয়েও কম সমালোচনা হয়নি। কেন এক ম্যাচ খেলে বাদ রনি তালুকদার, তানজিদ তামিম? কেনই বা নাইম শেখ বারবার? মিনহাজুল আবেদিন নান্নুদের পরিকল্পনাটায় আসলে কি? এইটা হয়তো টিম ম্যানেজ মনে করছে যে রনির থেকে বেটার অপরচুনিটি 50 ওভার্সে তামিম। এই যুক্তিগুলো তো আমার কাছে নাই অ্যাকচুয়ালি, এই যুক্তিগুলো তো আমি জানি না, এটা আপনারও জানার কথা না। এটা কিন্তু যখন সিলেকশন হয় তখন নিশ্চয়ই কোনো যুক্তির খাতিরে বেছে। রনি তো কারোর শত্রু না যে রনিকে বের করে দিল। রনি, যমুনা স্পোর্টস, ঢাকা।
কলম্বোয় 3 দিন ছুটির পর ভারত ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে অনুশীলনে ঘাম ছড়িয়েছেন সাকিবও। তবে বেরসিক বৃষ্টির বাধায় নেটে খুব বেশি নিজেদের ঝালিয়ে নিতে পারেনি টাইগাররা। ম্যাচের আগের দিনও নেই অনুশীলনের সম্ভাবনা। এদিকে অনুশীলনের আগে টিম হোটেলে কথা বলেছেন তাহিদ হৃদয়। জানিয়েছেন ভারতের বিপক্ষে আলাদা কোনো পরিকল্পনা নেই তার, দিতে চান সেরাটা। শ্রীলঙ্কা ম্যাচে পরাজয়ের 3 দিন পর কলম্বোয় অনুশীলনে বাংলাদেশ। 3 দিনের ছুটিতে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার চাপ অনেকাংশেই সামলে উঠেছে কি বাংলাদেশ? শ্রীলঙ্কার বিপক্ষে 21 রানের পরাজয়ের ম্যাচে অন্যরা ব্যর্থ হলেও হৃদয় লড়েছিলেন একাই, খেলেছিলেন 82 রানের ইনিংস। তবে দল না জেতায় এমন ইনিংসের পরেও হতাশ হৃদয়। অনুশীলনের আগে টিম হোটেলে কথা বলেছেন এই টাইগার ব্যাটার। অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ যদিও টিমের রেজাল্ট হয়নি, আমার এই টিটুটা আমার কাছে মনে হয় যে এটা কোনো কাজের না। যদি টিমটা রেজাল্ট করতো, যদি আমরা জিততাম বা আমরা উইন হতাম, সেই ক্ষেত্রে তখন নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো। তো আশা করি যে নেক্সট টাইম যদি এরকম কোনো অপরচুনিটি আসে, ট্রাই করবো যেন এখান থেকে ম্যাচটা ফিনিশ করে আসার জন্য। দলের নিশ্চয়ই প্রত্যাশা ভারতের বিপক্ষে জয় দিয়েই শেষটা করার। তবে ভারতের বিপক্ষে ম্যাচে আলাদা কোনো প্রত্যাশা নেই হৃদয়ের। বললেন চেষ্টা করবেন অবদান রাখার। সামনে ইন্ডিয়ার সঙ্গে খেলা, ট্রাই করব যে ভালোভাবে ফিনিশ করে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলা যত তাড়াতাড়ি ওভারকাম করে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা যেতে পারি। যখন আমার অপরচুনিটি আসে সবসময় আমি রেডি থাকি যে আমার প্রসেসের ভিতর থেকে আমি যতটুকু পারি আমার টিমকে কন্ট্রিবিউট করব। পারিবারিক কারণে ভারত ম্যাচে থাকছেন না মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশের সুযোগ হতে পারে আফিফ ধ্রুবর। ভারতের সঙ্গে ম্যাচটা যেহেতু নিয়ম রক্ষার, এদিন আর প্রেমাদাসায় তাই ফুটবলে মশগুল চাপমুক্ত বাংলাদেশকেই খুঁজে পাওয়া গেল। মূল মাঠে গা গরম শেষে নেটের উদ্দেশ্যে যান সাকিব লিটনরা। ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেন টাইগাররা। তবে হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেকে কিছুটা দূরে দূরেই দেখা গেল এদিন। সময়ের সাথে অনুশীলনে বেশ সিরিয়াস হয়ে উঠছিলেন তাসকিন লিটনরা, কারণ ম্যাচের আগের দিন অনুশীলন না করার সম্ভাবনাই বেশি। তবে নেট প্র্যাকটিসের আধ ঘন্টা পেরোতেই মুষলধারে নামে কলম্বোর বেরসিক বৃষ্টি। তল্পিতল্পা গুটিয়ে নেট ছেড়ে কোনো মতে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা সাকিবদের। হঠাৎ বৃষ্টিতে অনুশীলন শেষ করতে বাধ্য হলো বাংলাদেশ। শেষ হয়ে আসছে টাইগারদের এশিয়া কাপ মিশনও। তবে শুক্রবার ভারতের বিপক্ষে জয়ের হাসি হেসেই দেশের বিমান ধরতে চায় সাকিব বাহিনী। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।